সকালবেলায় স্নিগ্ধ বাতাস গায়ে লাগিয়ে পাখিদের কলকাকলি শুনে নীল আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে কি ভালোই না লাগে। সত্যি, প্রকৃতিকে উপভোগ করবার মজাই আলাদা। কই গিন্নি, আমার চাটা নিয়ে এসো দেখি। আর তুমিও বসবে, এসো, তোমার সঙ্গে দুটো গল্প করি। এই নাও তোমার চা। আজকে সকালবেলার আবহাওয়াটা সত্যি খুব সুন্দর লাগছে। লাগবে না কেন? এবার গরম শেষ হয়ে শীত পড়তে চলেছে, তাই তো এ সময় আবহাওয়াটা এত স্নিগ্ধ লাগছে। মোলায়েম ঠান্ডা বাতাস গায়ে লাগছে। হুম, তাই বলে তুমি হুট করে আবার এই সকালবেলায় উঠে ওই ঠান্ডা বাতাস গায়ে লাগাতে বেরিয়ে পড়ো না যেন। এই সময় শরীর খারাপ হওয়ার ভয় থাকে। সেটা তোমাকে কথা দিতে পারছি না গিন্নি। কখনো মন গেলে হয়তো বেরিয়ে পড়তেও পারি, সে বিষয়ে আমি তোমাকে আগে থেকে বলতে পারছি না। হ্যাঁ, সে তো বটেই। আমার চোখের আড়াল হলেই তুমি শুধু উড়ে বেড়াতে চাও, আমি জানি। আমি এখন ভাবি, যদি তোমার বাকি গ্রামের মোড়ল জমিদারদের মতন একজন করে সেঙাত যুক্ত থাকতো, তাহলে খুবই ভালো হতো। রক্ষা করো গিন্নি, রক্ষা করো। আর স্যাঙাত যুক্ত হতে হবে না। আমি একাই বেশ ভালো আছি। মনের ইচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়াতে পারি, কোনো রকম চিন্তা নেই মাথায়। হ্যাঁ, চিন্তা তো থাকবে না বটেই। ছেলে বিদেশে আছে, তোমার আবার চিন্তা কিসের? কিন্তু তুমি একটা কথা বলো তো, তোমার পাশে একজন সেঙাত থাকলে অসুবিধা কি আছে তোমার? প্রচণ্ড অসুবিধে গিন্নি, তুমি বুঝতে পারছো না। ওইসব লোকজন পাশে থাকলেই সব সময় কান ভাঙানি কথা বলে। গ্রামের লোকেদের নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে মাথা খারাপ করে। সেটা এক পক্ষে ঠিক কথাই বলেছ। বাকি গ্রামের তো আমি মাঝে মাঝে খবর শুনতে পাই। শুনেছি নাকি একটু আধটু অত্যাচার করে থাকে। কিন্তু একদিকে তুমি গ্রামের মানুষদের জন্য সমস্ত কিছু যেন উজাড় করে দিচ্ছ। এটাই আনন্দ গিন্নি। কোনো সময় হঠাৎ করে পৃথিবী থেকে চলে গেলে আমি তো এই অর্থ সম্পত্তি নিয়ে যেতে পারবো না। অতএব গরিব মানুষদের জন্য ভালো করে গেলে তারা ভালোভাবে থাকতে পারবে, তাই না? সকালবেলায় তোমার এই কথাগুলো শুনতে খুবই ভালো লাগে। সত্যি তো, মানুষের উপকার করে যে আনন্দ পাওয়া যায়, সেই আনন্দ আর কোনো কিছু কাজেই পাওয়া যায় না। আরে ও গোপালদা, দাঁড়াও দাঁড়াও, একটু আস্তে হাঁটো, আমিও যাবো, দাঁড়াও। হ্যাঁ চল ভাই, দুজনে মিলে তাহলে যাওয়া যাক। তা দাদা, গরমকাল তো এরপর শেষ হতে চললো, তা কি পরিকল্পনা করছো? কি আর পরিকল্পনা করব? প্রত্যেক বছর যেমন আমার ব্যবসার একটা আয় থেকে কিছু শতাংশ নিয়ে গরিব দুঃখী মানুষদের চাদর বস্ত্র দান করি, সেটাই করব। তুইও কি এবছর খাওয়া দাওয়ার আয়োজন করেছিস নাকি? আমি ভাবছি দাদা, এবছর আমার আয়োজনটা একটু বড় করে করব, যদি তোমার সাহায্যের হাত আমার দিকে থাকে। ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে বল তো, আমি ঠিক বুঝতে পারলাম না। আসলে দাদা, তুমি একবার ভেবে দেখো, আমাদের গ্রামে আমরা ভাগ্য করে একজন মোড়ল মশাই পেয়েছি। সবসময় আমাদের ভালো চিন্তা করেন এবং আমাদের জন্য কত কিছু করেছেন। হ্যাঁ, সে তো বটেই। হাসপাতাল, বিদ্যালয়, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা সমস্ত কিছুই তিনি আমাদের জন্য করে রেখেছেন। আমাদের তো কোনো অসুবিধে নেই, তাই জন্য আমরা ব্যবসার দিক থেকে অনেক উন্নত হতে পারছি। হ্যাঁ দাদা, সেটাই বলছি। তাই জন্য আমি এবছর ভাবছিলাম, আমরা গ্রামের সবাই মিলে এই শেষ গরমে সকল গ্রামবাসী সহ মোড়ল মশাইয়ের জন্য এক মহাভোজের আয়োজন করব। বাহ 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 বাহ, এ তো দারুণ পরিকল্পনা। শেষ গরমের মহাভোজ, হ্যাঁ ব্যাপারটা কিন্তু দারুণ হবে। হ্যাঁ দাদা, এখন তুমি বলো, তুমি কি আমার সঙ্গে থাকতে চাও? তাহলে বিষয়টা আরো জমজমাটভাবে করতে পারতাম। অবশ্যই। তুই একটা ভালো পরিকল্পনা নিয়েছিস, আর সেই পরিকল্পনাটাকে সার্থক করবার জন্য অবশ্যই তোর সাথে থাকতে চাই। তাহলে কবে সেই আয়োজন করা হচ্ছে বল? ভাবছিলাম গত পরশুদিনই আমরা মহাভোজের আয়োজন দেব। এখন তুমি কি বলো? তার আগে গ্রামবাসীদের সকলকে নেমন্তন্ন করতে হবে। আমরা দুজনে কি দুদিনের মধ্যে এত কাজ পেরে উঠব? কোনো চিন্তা নেই দাদা, সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করলে দেখবে সকল গ্রামবাসী আমাদের দিকে সাহায্য করতে এগিয়ে চলে এসেছে। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। মোড়ল মশাই ভালো আছেন? আপনার কাছে একটু দরকারি এলাম। কি ব্যাপার নগেন, তোর আবার আমার কাছে কি প্রয়োজন? সকাল সকাল আমার সাথে দেখা করতে চলে এলি যে? আপনি যদি সাহস দেন তাহলে আমি একটা কথা বলতে পারি।
তুই যতই অনুরোধ করিস টাকা আমি দেব না। মোড়ল মশাই, আপনি এত ভালো মানুষ, সকালবেলায় শুধু শুধু একজন গরিব মানুষের মন খারাপ করাচ্ছেন। এতে মন খারাপ করবার কিছু নেই। তুই ভালো করে ভেবে দেখ আমি কি জন্য এ কথা বলছি। তুই আগে আমার কাছে কতবার টাকা ধার নিয়ে গেছিলিস? সেসবের কোনো হিসেব আছে যে তুই সেসব টাকা কি কাজে লাগিয়েছিস? আসলে মোড়ল মশাই, আমি যে ব্যবসা করতে চাই সেই ব্যবসায় ডুবে যায়, তাই জন্যই আমি সেই টাকাগুলো ফেরত আনতে পারি না, আর আপনাকেও ফেরত দিতে পারি না। আমি তো তোকে ফেরত দিতে বলিনি, কিন্তু তুই কি সত্যি বলছিস আমাকে সকালবেলায়? তুই সত্যি কি ব্যবসার কাজে টাকাগুলো লাগাস? 100% সত্যি কথা বলছি। আপনার বিশ্বাস না হলে আমি কি করব বলুন? আমি সব খবরই পাই নগেন। তুই যখন সকালবেলা এসে আমার সামনে অবলীলাক্রমে মিথ্যে কথা বলে চলেছিস, তাহলে আমি তোকে বলি, তুই আমার কাছ থেকে টাকা নিয়ে সমস্ত টাকা ফুর্তি করে উড়িয়ে দিস। আমি এটাও শুনেছি তুই নাকি দিন শেষে সুরাপান করে ঘরের মধ্যে ঘুমাস। কে কে আপনাকে কথা বলেছে? নামটা একবার বলুন, আমি তাকে আপনার সামনে এনে প্রমাণ করিয়ে দেব। কিছুই প্রমাণ আমাকে করতে হবে না। শোন নগেন, তোর এখন কাজ করবার বয়স আছে, সামর্থ্য আছে। এইভাবে সময়গুলোকে নষ্ট করিস না, তাহলে দেখবি এক সময় তুই সবকিছু হারিয়ে বসে আছিস। তখন মানুষের উপর হিংসা ছাড়া আর কিছু করতে পারবি না। মোড়ল মশাই, আপনি জ্ঞান না দিয়ে যদি আমাকে 2-4টে টাকা দিতেন তাহলে তো এই গরিবের উপকার হয়ে যেত, তাই না? তোর আচরণ দেখি বোঝা যায় তোর নামে যে কথাগুলো শুনেছি সবই সত্যি। তুই এখন দয়া করে এখান থেকে আয়, আমার দিনটা নষ্ট করিস না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দেখা হবে মোড়ল মশাই। হ্যাঁ, তাহলে গিন্নি, আমাদের পরিকল্পনাটা কেমন লাগলো বলো? হ্যাঁ গো, তাহলে কি আমাদের গ্রামে এবছর মানুষদেরকে চাদর বস্ত্র দেওয়া হবে না? অবশ্যই হবে না কেন? গত পরশুদিন তো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, তার পরদিন না হয় লোকজনকে ডেকে চাদর বস্ত্র দান করব। তাহলে তো বেশ ভালোই হয়। অনেক দিন বাদে গ্রামে এরকম একটা আয়োজন হবে, তাও আবার আমরা করব। এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। শুধু ভালো লাগলে হবে না গিন্নি, কালকে থেকে আমাদের কাজকর্ম সব শুরু করে দিতে হবে। হ্যাঁ, না হলে কিছুই আমরা উদ্ধার করতে পারবো না। সে আর বলতে, যত শীঘ্র আমরা কাজগুলো উদ্ধার করতে পারবো ততই মঙ্গল। গ্রামবাসীদেরকে নিমন্ত্রণ করতে হবে, খাবার দাবারের ব্যবস্থা করা, সবজি কাটা, রাঁধুনিদের দিয়ে রান্না করানো। ওহ, প্রচুর কাজ আছে। সে তো বটেই গিন্নি, এইসব কাজ সবাই মিলে করতে দেখবে কত আনন্দ হচ্ছে। তা হ্যাঁ গো, মোড়ল মশাই কি জানেন? না না, কালকেই আমরা মোড়ল মশাইয়ের কাছে যাব এবং তাকে আমন্ত্রণ জানিয়ে আসব। নিশ্চয়ই মোড়ল মশাই আমাদের এই আয়োজন শুনে খুব অবাক হয়ে যাবেন। অবাক হলে শুধু হবে না, আমি চাইছি যেন মোড়ল মশাই মন থেকে খুশি হন। উনি যখন আমাদের সারা জীবনে এত খেয়াল রাখেন, আমাদেরও তো উচিত ওনার খেয়াল রাখা, তাই না? তা তো বটেই। আচ্ছা, তাহলে এখন খেতে দিয়ে দিই, কালকে ভোর ভোর উঠেই আবার কাজ শুরু করতে হবে। হচ্ছে না হচ্ছে না, আজকে রাতটা কাটাবো কি করে? একটু মাল না পেটে পড়লে হবে না। আমার সারা শরীর মাথা জ্বলে যাচ্ছে। আমার এখন মাল চাই, মাল খাবো মাল খাবো। মাল না খেলে হচ্ছে না রে বাবা, ভালো লাগছে না রে বাবা। আরে নগেনদা, ঘরে আছো নাকি? আমি নন্দ। ওরে নন্দ, ঘরে আয়। আমি আর পাচ্ছি না, মনে হচ্ছে আর বাঁচবো না। ওরে নন্দ, তুই হাতে করে ওটা কি এনেছিস? ওরে ওরে, আমাকে এক্ষুনি দে ওটা। ওরে, গলায় না গেলে আমি মরে যাবো। বাঁচালি রে বাবা, আমাকে বাঁচালি। তা তুই হঠাৎ আমার বাড়িতে যে? দাদা, তোমাকে তো ভাটিখানায় আজকে দেখতে পেলাম না, তাই ভাবলাম তোমার সঙ্গে আবার দেখা করে আসি। যাক বাবা, একটা বোতল যে তুই সাথে করে নিয়ে এসেছিস সেটাই অনেক। তুই আমাকে বাঁচালি রে আজকে বাপ। আরে ঠিক আছে ঠিক আছে দাদা, তুমিও তো একসময় আমাকে কত খাইয়েছো, তাই আমি উপহার স্বরূপ তোমার জন্য ছোট্ট উপহারটা নিয়ে এলাম। তা তুই এত টাকা পেলি কোথায় যে তুই আমার জন্য আজকে একটা বোতল কিনে নিয়ে চলে এলি? ও ছাড়ো না দাদা, ওসব জেনে তোমার কোনো লাভ নেই। এখন বলো দেখি দাদা, তুমি কেন ভাটিখানায় গেলে না? ওই মোড়ল, ওই ব্যাটার জন্য আমি আজকে যেতে পারিনি। সে কি, মোড়ল মশাই কি তোমাকে শাস্তি দিয়েছেন নাকি? এক প্রকার শাস্তি বলতে পারিস। আমি আজকে মোড়লের কাছ থেকে টাকা ধার চাইতে গেছিলাম, কিন্তু ও ব্যাটা আমাকে একটা টাকাও ধার দিল না, ওপর থেকে আমাকে তাড়িয়ে দিল। কিন্তু গ্রামে তো আমি অন্যরকম কাণ্ড শুনছি গো। কেন, কি হলো আবার? কি শুনছিস গ্রামে? আমি শুনছি নাকি গ্রামবাসীরা সকলে মিলে
কয়েকদিনের মধ্যে বিরাট এক মহাভোজের আয়োজন করতে চলেছে, তা আমাদের গ্রামের মোড়লকে খুশি করবার জন্য। এই আয়োজনের মাথা কি? যতদূর শুনেছি গোপাল আর নাদু, এরা দুজনে মিলেই সমস্ত পরিকল্পনা করেছে। বেটারা মোড়লের পাজারা কুত্তা, ওর জন্য অত কিছু করবার কি আছে? হ্যাঁ, মোড়ল মশাই আমাদের গ্রামের জন্য এত কিছু করেছেন বলে এই শেষ গরমে তারা নাকি একটা মহাভোজ রাখতে চাইছে। হ্যাঁ, রাখাচ্ছি মহাভোজ, যত সব ন্যাকামো। ওই মহাভোজের আয়োজনকে কি করে পণ্ড করতে হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না। শোন নন্দ, আমার সঙ্গে যদি হাতে হাত মিলিয়ে কাজ করতে পারিস তাহলে কিন্তু তোর টাকা পয়সার অভাব হবে না। হ্যাঁ, আমাকে কি করতে হবে দাদা, তুমি বলো। আরে তাই তো গোপাল, তোমরা তো খুব সুন্দর আয়োজন করেছো গো, আমি তো কল্পনা করতে পারছি না। তো কবে আমাদের এই মহাভোজ হবে? আগামীকালকেই বিশাল আয়োজন করা হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই থেকো, হাতে হাত লাগিয়ে কাজটা উদ্ধার করতে হবে, কেমন? সে তো বটেই, আমাদের গ্রামে এত বড় আয়োজন করা হচ্ছে আর আমরা সাহায্য করব না সেটা কখনো হয়? তবে একটা কথা, আমি ভাবছিলাম আমি যদি তোমাদের আয়োজনের কিছুটা ভাগীদার হতে পারি। হ্যাঁ অবশ্যই, আমরা সকলে মিলেই তো কাজ করব, কোনো ভেদাভেদ থাকবে না। না না, আমি সে কথা বলিনি, মানে আমি সদিচ্ছায় তোমাদেরকে কিছু অর্থ সাহায্য করতে চাই, তাহলে আমার খুব ভালো লাগতো। তাহলে তো খুবই ভালো হয়, আমরা কাউকে জোর করছি না, কিন্তু আপনারা যদি মন থেকে দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন। তাহলে তো আজকে থেকে প্রচুর কাজ আছে। গোপালদা, লতা দিদি কি ঘরেই আছে? হ্যাঁ, ও তো ঘরেই আছে, কেন বলো তো? না, ওই প্রচুর কাঁচা সবজি কাটাকুটি করতে হবে তো। তা হ্যাঁ গো, কি রান্না হচ্ছে আমাকে বললে না তো? খিচুড়ি আর গরম ইলিশ ভাজা। বাপ রে বাপ, এই যে বিশাল আয়োজন! তাহলে আমাদের গ্রামের মহিলাদের মাথায় তো প্রচুর চাপ। আজকে সারা রাত ধরে রান্না বান্নার সমস্ত ব্যবস্থা করতে হবে। তা তোমাদের ওই সবজির বাজার করা হয়ে গেছে? না না, এখনো হয়নি, কয়েকজন গেছে, এলেই তোমাদেরকে খবর দেব। হ্যাঁ গো, আয়োজনটা কোথায় হচ্ছে? আমাদের গ্রামের মাঠে তো? হ্যাঁ গো, ওখানেই আমরা আয়োজন করেছি, অনেক লোক আসবে তো। বেশ বেশ, তাহলে আমাকে আর খবর দিতে হবে না, আমি বরং এক্ষুনি চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে তো খুবই ভালো হয়। আসলে এই গ্রামের মানুষদের সহযোগিতা না থাকলে শেষ গরমের এই বিশাল মহাভোজ আমরা উদ্ধার করতে পারবো না। কি গো, তুমি কিছু শুনলে? আমার কানে যে একটা দারুণ খবর আসছে। তোমার কানে আবার কি খবর আসছে গিন্নি? কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। আমি শুনলাম যে গ্রামবাসীরা সকলে মিলে নাকি এই শেষ গরমে আমাদের গ্রামের মাঠে এক মহাভোজের আয়োজন করেছে। তাই নাকি? কই আমি জানি না তো। ওরা যদি এরকম মহাভোজের আয়োজন করে তাহলে তো আমার কাছে নিশ্চয়ই আসতো। দেখো, আবার তোমাকে বাদ দিয়েই না করে ফেলে। না না গিন্নি, সেটা নয়, আমার গ্রামের লোক অত্যন্ত ভদ্রলোক। কিছু কেমন আছে যারা মানুষের ভালো সহ্য করতে পারে না, কিন্তু তাদের দিকে তো তাকিয়ে লাভ নেই। তবে তারা যে এরকম আয়োজন করছে, আমার কাছে এলে আমি অন্তত কিছু সাহায্য করতাম। কি জানি, আমি শুধুমাত্র এই কথাটাই শুনলাম, কালকেই নাকি সেই মহাভোজ। তা এখন দেখো কি হয়। গিন্নি, আমি কি একবার ওখান থেকে গিয়ে ঘুরে আসবো? দেখো, তোমাকে যখন এখনো পর্যন্ত বলেনি, তখন মান সম্মানের খাতিরে ওখানে না যাওয়াই ভালো। ওরা যদি নিজেদের মধ্যে আনন্দ করতে চায় তাহলে করুক না। না না গিন্নি, আমার মন অন্য কথা বলছে, এরপর দেখা যাক কি হয়। মোড়ল মশাই, মোড়ল মশাই কোথায় গেলেন? একবার বেরিয়ে আসুন, আপনার জন্য একটা দারুণ সুখবর আছে মোড়ল মশাই। কই? আরে তোমরা দুটিতে হঠাৎ আমার এখানে? সারা গ্রামে নিমন্ত্রণ করতে করতে এতটা দেরি হয়ে গেল, আসল লোকটাকেই বলতে বেলা হয়ে গেল। মানে আমি ঠিক বুঝতে পারলাম না তো ব্যাপারটা। মোড়ল মশাই, আপনি হলেন আমাদের গ্রামের প্রিয় মানুষ, তাই আপনার জন্য একটা বিরাট সুখবর আছে।
আমরা গতকালকে বিরাট এক মহাভোজের আয়োজন করেছি। গরম শেষ হতে চলল তো, তাই জন্য এই আয়োজন। বিশেষ করে আমরা এই উৎসব আনন্দটাকে আপনাকে উৎসর্গ করতে চাইছি। বাবা বাবা, এই তো খুব দারুণ কথা। সত্যি তোমরা যে আমাকে এতটা ভালোবাসো সেটা তো আমি কল্পনাও করতে পারছি না। কেন কল্পনা করতে পারছেন না? আপনি আমাদের জন্য এত কিছু করেছেন, আর মাঝে মাঝে আপনাকে আনন্দ দেব না সেটা কি হয়? তাহলে মোড়ল মশাই, আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আমাদের ওইদিকে অনেক আয়োজন আছে। আমরা তবে এলাম। হ্যাঁ, আপনি অবশ্যই কালকে সকাল থেকে হাজির হবেন ওখানে। এই শোন না গোপাল, তোমাদের কিছু টাকা পয়সা। আরে মোড়ল মশাই, এসব কিছু আমরা আপনার জন্য করছি, আর আপনি আমাদের অর্থ সাহায্য করতে চাইছেন? ধুৎ, কি যে বলেন না আপনি! কিচ্ছু লাগবে না। আপনি আর গিন্নিমা কালকে সকাল সকাল গিয়ে ওখানে উপস্থিত হবেন। ঠিক আছে, তবে তাই হবে। তোমরা তবে আয়োজন করো শেষ গরমের মহাভোজের। দাদা, খুব মশা কামড়াচ্ছে যে, আর কতক্ষণ এভাবে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে হবে? চিপটি করে অপেক্ষা কর। মালটা আজকে এত দেরি করছে কেন কে জানে। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে নিশ্চয়ই। আরে ওই দেখ মালটা আসছে। মনে আছে তো কি করতে হবে? আরে আরে, তোমরা কারা? এভাবে আমার রাস্তা আটকে দাঁড়ালে কেন? তোমার এই বদনখানা চাঁদের আলোতে ভালো করে দেখবার জন্য চাঁদু। এই, এর কাজে যা যে সব কেড়ে নে। দেখো, তোমরা আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। ওরে সালা, আবার মুখে বড় বড় বুগনি মারছে রে সালা। তোর কাছে যা আছে ভালো ব্যবস্থা আমাদেরকে দিয়ে দে, না হলে কিন্তু তোর অবস্থা আমরা খারাপ করে ছেড়ে দেবো। আমার কাছে কিছুই নেই, আমাকে তোরা ছেড়ে দে বলে দিলাম। আমাকে জোর করলেও তোরা কিছু পাবি না। হাতের কাছে কিছু নেই যখন, তাহলে এই মোড়লের পাচাটা কেন? হ্যাঁ, আমাদের সাথে ন্যাকামো জায়গা পাওনি? হ্যাঁ, জলদি করে যা আছে আমাদেরকে দিয়ে দে। আমরা যা করছি বেশ করছি। বেশ, সোজা কথায় যখন কাজ হলো না তখন তো মার মার সালাকে মার। আরে কি হয়েছে? একে শুনলাম আমি গোপাল, রাত্রিবেলায় নাকি তোমাকে কয়েকজন গুন্ডা আক্রমণ করেছে। হ্যাঁ মোড়ল মশাই, আগে কোনোদিন এরকম হয়নি, কিন্তু আজকে হঠাৎ। আমাদের গ্রামে চোর ডাকাতির উপদ্রব বাড়ল কিভাবে? এখানে তো কোনো চোর ডাকাত আছে বলে আমার জানা ছিল না। চোর ডাকাত নয় মোড়ল মশাই, আমার মনে হলো ওরা গ্রামেরই কয়েকজন লোক। মুখগুলো ঢাকা ছিল বলে বুঝতে পারলাম না। ওরা তোমাকে শুধু শুধু আক্রমণ করলো কেন? কিছু টাকা পয়সা কি নিয়ে পালিয়েছে? না মোড়ল মশাই, আমার মনে হলো আমরা গ্রামে এই মহাভোজের আয়োজন করায় এবং বিশেষ করে আপনাকে প্রাধান্য দেওয়ার কারণে ওই লোকগুলো ক্ষেপেছিল আমাদের উপরে। বলিস কি রে? তার মানে ওই লোকগুলোর আসল উদ্দেশ্য ছিল তোকে জখম করে যা হোক করে এই মহাভোজের আয়োজন বন্ধ করা, কারণ ওই লোকগুলোর রাগ তোদের উপর নয়, আমার উপর আছে, তাই তো? একদমই তাই। আমি অল্প অল্প বুঝতে পারছি এ কাজকে করতে পারে, কিন্তু তাদেরকে এই মুহূর্তে ধরে যদি জিজ্ঞাসা করা হয় তারা নিশ্চয়ই সত্যি কথা বলবে না। কে করেছে মোড়ল মশাই? কার আপনার খুশি দেখে সহ্য হয় না? থাক, তার আর নাম বলে লাভ নেই। তা গোপাল, তোমার শরীর তো জখম হয়েছে, তাহলে কি আজকে মহাভোজের আয়োজনটা? সব হবে মোড়ল মশাই, আমরাও ছেড়ে দেওয়ার লোক নই। আমি এই শরীর নিয়েই সকলের সাথে মিলেমিশে কাজ করে শেষ গরমের মহাভোজ আপনাকে উৎসর্গ করব মোড়ল মশাই। আমার আমার সকাল থেকে একটু শরীরটা অসুস্থ লাগছিল, কিন্তু আমি এখন সুস্থ বোধ করছি। তাহলে চলো দাদা, যাওয়া যাক। খান খান, আপনারা মন দিয়ে খান। মোড়ল মশাই, আমরা তো আপনার জন্যই এই মহাভোজের আয়োজন করলাম, আর আপনি শেষকালে সবাইকে নিয়ে পরিবেশন করতে শুরু করে দিয়েছেন। আরে আমি আপনি কি আছে, আমরা সকলেই তো এই গ্রামের লোক। সকলে মিলে মিশে একটা ভালো কাজকে উদ্ধার করতে পারলে তার থেকে আনন্দের কিছু হয় না। জাসালা, এত ভয় দেখিও কোনো কাজ হলো না, ওরা সালা আয়োজনটা করেই চাললো। কি আর করবো দাদা, চলো আমরাও চুপি চুপি খেতে বসে পড়ি। আরে নগেন যে, এসো এসো, তা খেতে বসে পড়ো। এটাই তো শেষ গরমের মহাভোজ, এরপর তো শীতকাল শুরু হতে যাচ্ছে। হ্যাঁ মোড়ল মশাই, তার শীতকালের জন্য কোনো বস্ত্র নিবেদন কি করা হবে না? ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, খাওয়ার শেষেই তোমার শরীরকে গরম করে দেওয়া হবে। মানে? ওরে ওরে বাঁচাও, ওরে আমি আর গরম হব না রে বাবা, ওরে বাবা রে মেরে ফেললো রে, আমি আর কোনোদিন কারোর পেছনে লাগবো না রে বাবা, বাঁচাও।